হ্যালো ভিউয়ার্স, হরর গ্লিমস চ্যানেলে আপনাদেরকে আরো একবার স্বাগতম। আজকে আমরা তুলে ধরছি অন্যতম অ্যান্টিসিপেটেড ওয়ান মিস কল ট্রিলজির সর্বশেষ মুভি ওয়ান মিস কল ফাইনালের এক্সপ্লেনেশন। এই ট্রিলজির প্রথম মুভিতে আমরা পরিচিত হই মিমিকো নামের একটি অভিশপ্ত মেয়ের সাথে, যে মোবাইল ফোনের মাধ্যমে একজন মানুষকে শেষ করত এবং টিমের মুখে একটা লাল লজেন্স রেখে যেত তার প্রমাণ হিসেবে। ট্রিলজির দ্বিতীয় মুভিতে আমরা আরেকটি অভিশপ্ত মেয়ে লিলিকে দেখতে পাই। শুরুতে মনে হতে থাকে যে লিলি একে একে সবাইকে শেষ করছে, কিন্তু মুভির শেষের দৃশ্যে আমরা জানতে পারি এর পেছনে মিকোই অনেকাংশে দায়ী ছিল। আর এই ট্রিলজির শেষ মুভিটা যে সময়ের, তখন মিকোর কথা অনেকেই পুরোপুরি ভুলে গেছে। এক সময় যে মোবাইল ফোনের মাধ্যমে কেউ মানুষকে শেষ করত, সেই খবরটাও অনেকেই ততদিনে ভুলে গেছে। আর মিমিকরি বা কি হয়েছিল, সে কি পুরোপুরি হারিয়ে গেছে, না আবারও তার অভিশাপ নিয়ে ফিরে এসেছে, সেটাই জানবো এই ভিডিওতে। যারা আগের দুই ভিডিও দেখেননি তারাও চাইলে এই ভিডিওটা শুরু থেকেই দেখতে পারেন, কিন্তু তবুও যারা সিরিজের আগের দুইটি মুভি দেখতে চান তাদের জন্য পিন কমেন্টে ভিডিও দুটির লিঙ্কও দেয়া থাকবে। সো আর দেরি না করে চলুন শুরু করা যাক এই ট্রিলজির সর্বশেষ ওয়ান মিসড কল 3 এর সম্পূর্ণ এক্সপ্লেনেশন। তো গল্পে শুরু হয় আশুকা নামের একটি মেয়েকে দিয়ে। মেয়েটি একদিন রাতে একটা চিকেন ফার্মের বাইরে উদাস মুখে দাঁড়িয়েছিল। আসলে গত কিছুদিন ধরে সে স্কুলে বিভিন্নভাবে বুলিং এর শিকার হচ্ছিল। তার ক্লাসমেটরা তাকে সহজ সরল পেয়ে বিভিন্নভাবে তার উপর অত্যাচার করতে থাকে। কখনো তাকে শারীরিকভাবে আঘাত করে, কখনো তাকে স্কুলের টয়লেটে আটকে রাখে, আবার কখনো নোংরা পানি তার শরীরে ঢেলে দেয়। আশুকা নীরবে সবকিছু সহ্য করে যায়। একটু পরে পেছনে ফিরতেই আশুকা অন্য একটা মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। মেয়েটার নাম ছিল প্যাম। সেও আশুকার মতো স্কুলে বুলিং এর শিকার হয়েছিল, তবে আশুকার মতো সহ্য করতে না পেরে সে নিজেকে শেষ করে দিয়েছে। আশুকা কোনো রিয়াক্ট না করে চুপি চুপি পামের ঝুলন্ত দেহের দিকে তাকিয়ে থাকে। সেই সময় পাশেই একটা মোবাইল ফোন বেজে ওঠে, আর তার সাথেই বাজতে থাকে সেই ভয়ঙ্কর রিংটোনটি। আশুকা মাটি থেকে মোবাইল ফোনটি তোলে। সেখানে সে একটা মেসেজ দেখতে পায়, যাতে লেখা ছিল, যদি মরতে না চাও তাহলে মেসেজটি ফরওয়ার্ড করো। একটু পরে আশুকা মোবাইল ফোনটা নিয়ে তার রুমে চলে যায়। তারপর কম্পিউটার স্ক্রিনে তার স্কুলের সকল ক্লাসমেটদের একটা ছবি ওপেন করে। একে একে সবাইকে সে নীরব দৃষ্টিতে পর্যবেক্ষণ করতে থাকে। তারপর পাশ ফিরে আশুকা প্যামের আত্মার সাথে কথা বলতে থাকে। আশুকা প্যামকে জানায় সে নিজেকে শেষ করে দিলেও তার ক্লাসমেটদের মনে তার জন্য বিন্দুমাত্র কোনো অনুশোচনা জাগেইনি। উল্টো তারা এখনো প্যামকে নিয়ে হাসাহাসি করে। তাই আশুকা প্যামকে আশ্বস্ত করে বলে তার সাথে যারা খারাপ আচরণ করেছে তাদের সবাইকে সে তাদের প্রাপ্য শাস্তি ফিরিয়ে দেবে। পরের দৃশ্যে আমরা একটা জাহাজ দেখতে পাই, যেখানে কিছু স্কুলের ছেলেমেয়েরা একসাথে আড্ডা দিচ্ছিল। মূলত এরাই ছিল সেই ক্লাসমেট যারা এতদিন প্যাম এবং আশুকাকে বুলিং করে আসছিল। তারা একটা শিক্ষা সফরের জন্য জাপান থেকে দক্ষিণ কোরিয়ার বুসাং শহরে বেড়াতে যাচ্ছিল। নিজেদের মধ্যে বিভিন্ন গল্প হাসি ঠাট্টা করতে করতে তারা জাহাজে সময় কাটাচ্ছিল, কিন্তু সেখানে সবাই থাকলেও আশুকাকে তাদের মধ্যে দেখতে পাওয়া যায় না। হয়তো আশুকা নিজ থেকেই তাদের সাথে শিক্ষা সফরে যেতে রাজি হয়নি। আড্ডা যখন অনেকটা জমে উঠেছে, তখন হঠাৎই একটা মোবাইল ফোন বেজে ওঠে। তার সাথে বেজে ওঠে সেই রিংটংটি। তখন তাদের মধ্যে থেকে আজুসা নামের একটি মেয়ে উঠে গিয়ে ফোনটা রিসিভ করে, কিন্তু ফোনটা রিসিভ করতেই সে শোনে ফোনের অপর পাশ থেকে একটি মেয়ে বলে ওঠে, ধুর, ভাল লাগে না। আজুসা ভাবে হয়তো রং নাম্বার থেকে কেউ তাকে ফোন করেছে, কিন্তু চেক করতে গিয়ে দেখে ফোনটা এসেছে তার নিজেরই নাম্বার থেকে। আর তারিখটাও ছিল 2রা জুলাই 2006, কিন্তু আজকের তারিখ হলো 1 জুলাই 2006। তারপর একটা ছবি সহ মেসেজও সে দেখতে পায়। ছবিটা ছিল আজুসার নিজের ছবি, যেখানে তাকে দড়িতে ঝুলে থাকা অবস্থায় দেখা যায়। আজুসা প্রথমে ভাবে কেউ হয়তো তার সাথে মজা করছে, তাই সে জানতে চায় এটা কার কাজ, কিন্তু লক্ষ্য করে চারপাশে সবার চেহারা কেমন যেন গম্ভীর হয়ে গেছে। তাদের মধ্য থেকে একটি মেয়ে বলে ওঠে, তোমাকে ঠিক প্যামের মতোই দেখাচ্ছে। প্যাম যেদিন দড়িতে ঝুলে নিজেকে শেষ করে দিয়েছিল, তোমাকেও ঠিক সেই রকমই দেখাচ্ছে। তবে আজুসা ব্যাপারটা একদমই সিরিয়াসলি নেয় না। সে ভাবে তাদের মধ্য থেকেই কেউ একজন হয়তো তার সাথে প্রাঙ্ক করছে।
পরদিন সকালে তারা কোরিয়ায় গিয়ে পৌঁছায়। তারপর প্রফেসর কিবে একে একে সবাইকে জড়ো করতে থাকে এবং কোরিয়ায় প্রবেশের জন্য জরুরি কাগজপত্র জমা দিতে থাকে। এই সময় আমরা পরিচিত হই মুভির আরেকটি প্রধান চরিত্র এমিলির সাথে। আচার আচরণে সে ছিল তার বাকি ক্লাসমেটদের চাইতে একেবারে আলাদা, কিন্তু ভয়ে সে কখনোই তার ক্লাসমেটদের বিরুদ্ধে যেতে চাইতো না। তাই তার ক্লাসমেটরা যখন অন্যদেরকে বুলিং করত তখন তার খারাপ লাগলেও সে তাদেরকে আটকাতো না। এই ট্যুরে আসার আগে এমিলির একটা কোরিয়ান ছেলের সাথে পরিচয় ছিল, তাই সে কোরিয়ায় পৌঁছানো মাত্র খবর পেয়ে ছেলেটা তাকে দেখতে আসে। ছেলেটার নাম ছিল উশিরো, তবে সে ছিল বাক প্রতিবন্ধী এবং সে কোনো কিছু শুনতেও পারতো না। মুখে কথা বলতে না পারায় সে সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে এমিলির সাথে কথা বলে যাচ্ছিল। এদিকে কোরিয়ায় প্রবেশ করার সাথে সাথে সবাই চারপাশটা ঘুরে দেখতে শুরু করে। বুসান অঞ্চলটা বিভিন্ন প্রাণী ও মাছের জন্য বিখ্যাত ছিল। তারা কয়েকটা গ্রুপে আলাদা হয়ে বুসানের বিভিন্ন ফিশ মার্কেটগুলো এক্সপ্লোর করতে থাকে। তবে এর মধ্যেও তাদের বোলিং কিন্তু থেমেছিল না। প্যাম এবং আশুকা না থাকায় এখন শিনিচি নামের এই ছেলেটাই তাদের নতুন টার্গেট হয়ে ওঠে। এই সময় আমরা আজুসাকে আবারও দেখতে পাই। ঘুরতে ঘুরতে এক সময় সে গ্রুপ থেকে আলাদা হয়ে গেছে, তাই এখন বাকিদেরকে সে খোঁজা শুরু করেছে। কিন্তু চারপাশে অনেকক্ষণ খোঁজাখুঁজি করেও সে কাউকেই দেখতে পায় না। তাই আজুসা তার মোবাইল ফোনটি বের করে একজনকে কল করে, কিন্তু লক্ষ্য করে তার ফোনের নেটওয়ার্ক ঠিকঠাকভাবে কাজ করছে না। তাই সে নিজের মনেই বলে ওঠে, ধ্যাত, ভাল লাগে না। আর কথাটা বলার সাথে সাথে আজুসার গতকালকে সেই কলের কথাটা মনে পড়ে যায়, যেখানে সে একই কথাটাই ফোনের অপর পাশে কাউকে বলতে শুনেছিল। এবার আজুসার কেমন যেন একটু ভয় ভয় লাগতে থাকে। তার মনে হতে থাকে হঠাৎই কেউ তার কাছাকাছি চলে এসেছে। আর তখনই পাশে কোথাও একটা স্প্রের শব্দ শোনা যায়। অদ্ভুত এই স্প্রের শব্দটা তার পেছন থেকেই আসছিল। তাই সেদিকে ফিরতে আজুসার চেহারা মুহূর্তের মধ্যে ভয়ে নীল হয়ে যায় আর সে তীব্র আতঙ্কে একটা চিৎকার করে ওঠে। তারপরেই কিছু একটা অশরীরী শক্তি তার গলা দড়িতে পেঁচিয়ে তাকে টেনে হিচড়ে নিয়ে যেতে থাকে আর একসময় শূন্যে ঝুলিয়ে তাকে শেষ করে দেয়। আর এই পুরো দৃশ্যটাই আশুকা তার কম্পিউটার স্ক্রিনে বসে দেখতে থাকে। তার মুখে একটা বিচিত্র হাসি ফুটে ওঠে। সে পাশ ফিরে প্যামের দিকে তাকিয়ে হাসতে থাকে। তারপর সেই গ্রুপ ফটোটার উপর মাউসের কার্সর ঘোরাতে ঘোরাতে সে ভাবতে থাকে কে হবে তার পরবর্তী শিকার। এদিকে অনেকক্ষণ আজুসার কোনো খবর না পেয়ে তারা সবাই ব্যাপারটা টিচারকে জানায়। এই সময় তাদের মধ্যে থেকে একটা ছেলে বলে ওঠে, গতকাল আজুসা যে সময় মেসেজটা পেয়েছিল আজকে ঠিক একই সময় সে নিখোঁজ হয়ে গেছে। ব্যাপারটা হয়তো সিরিয়াস কিছু হতে পারে। এই সময় আবারও সেই রিংটংটা বেজে ওঠে। সবাই নিজেদের ফোন চেক করতে শুরু করে। তবে এবার কলটা যায় ক্লাসের অন্যতম বুলি তেরুয়ার মোবাইল ফোনে। তেরুয়া ফোনটা রিসিভ করে এবং অপর পাশ থেকে তার নিজের গলায় শুনতে পায়। এবার তার পাশে থাকা বন্ধুরাও তার গলার স্বর চিনতে পারে। তারপর তেরুয়া লক্ষ্য করে তার ফোনে একটা ছবি সহ মেসেজ এসেছে, যেখানে লেখা, যদি মরতে না চাও তাহলে মেসেজটা ফরওয়ার্ড করো। তেরুয়া ব্যাপারটা খুবই মজা পায়। সে তখন রাস্তার পাশে থাকা একটা পোস্টারের ইমেইলে সেই মেসেজটা ফরওয়ার্ড করার চেষ্টা করে, কিন্তু অবাক হয়ে সে লক্ষ্য করে যতবারই সে ইমেইলের ঠিকানাটা লিখছে ততবারই সেটা নিজে নিজেই মুছে যাচ্ছে। তখন পাশ থেকে একটা মেয়ে বলে ওঠে, হয়তো মেসেজটা তাকেই ফরওয়ার্ড করা যাবে যে তোমার কন্ট্রাক্ট লিস্টে আছে। তবে তেরুয়া তাদের কথায় পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায়। একটু পরে সে ওয়াশরুমে গেলে তার ফোনে আর একটা ভিডিও আসে। ভিডিওতে দেখা যায় তেরুয়া ওয়াশরুম থেকে মোবাইল হাতে নিয়ে বের হচ্ছে। তেরুয়া অবাক হয়ে যায়, সে তো এখনো এই ওয়াশরুমে আছে, তাহলে এই ভিডিওটা কেউ কিভাবে তৈরি করলো। এবার তার মনে ধীরে ধীরে ভয় বাসা বাঁধতে থাকে। আর তখনই পাশের একটা ইলেকট্রিক পোল থেকে একটা তার ছুটে যায় আর সেটা গলায় পেঁচিয়ে গিয়ে বৈদ্যুতিক শক খেয়ে খুবই করুণভাবে প্রাণ হারায় তেরুয়া। পরপর দুইজনের মৃত্যুর পর তাদের স্টাডি ট্যুর তখন ক্যান্সেল করে দেয়া হয়। সবাই হোটেলে একসাথে বসে ব্যাপারটা নিয়ে আলোচনা করছিল। মোটামুটি সবাই এখন বিশ্বাস করতে শুরু করেছে এই ফোন কলটার সাথেই হয়তো তাদের দুই বন্ধুর মৃত্যুর রহস্যটা লুকিয়ে আছে। এই সময় একটা মেয়ে দাবি করে হয়তো প্যাম মারা যাওয়ার পর তার অভিশপ্ত আত্মা এইসব করছে, কিন্তু বাকিরা ব্যাপারটা নিয়ে একমত হতে পারছিল না। এই সময় তাদের কথাবার্তা জানা যায় সেদিন দড়িতে ঝুলে পড়ার পরও প্যাম এখনো বেঁচে আছে। সে হাসপাতালে গত কয়েকদিন ধরে কোমায় আছে। তাই তারা কেউই মানতে পারছিল না যে এমন কেউ তাদের উপর অভিশাপ দিয়ে বেড়াবে যে কিনা এখনো বেঁচে আছে। কিছুক্ষণ পর তারা যখন শপিং সেন্টারে ছিল তখন আবারও কারো একজনের ফোনে সেই রিংটংটা বেজে ওঠে।
সবাই আতঙ্কিত হয়ে নিজেদের ফোন চেক করতে শুরু করে। এই সময় তোমোকা নামের একটি মেয়ে দেখে কলটা তার ফোনেই এসেছে, তাই সে ভয় পেয়ে সাথে সাথে ফোনটা মাটিতে আছাড় মারে, তারপর দৌড়ে তার হোটেল রুমে ফিরে যায়। তখন তার বন্ধুরাও তার পেছনে পেছনে সেখানে যায়। তবে সেখানে পৌঁছাতে পৌঁছাতে আবারও সেই রিংটংটা বেজে ওঠে। তোমোকা তার ব্যাগ চেক করতেই দেখে তার ফোনটা সম্পূর্ণ অক্ষত অবস্থায় আবার সেখানেই ফিরে এসেছে। আর সেই সাথে আরো একটি মেসেজ আসে, যেখানে লেখা ছিল, যদি মরতে না চাও তাহলে মেসেজটি অন্য কাউকে ফরওয়ার্ড করে দাও। অর্থাৎ যদি কারো কাছে এই অভিশপ্ত কলটি আসে তাহলে সে চাইলে সেটা ফরওয়ার্ড করে অন্য কারো নাম্বারে সেটা পাঠিয়ে দিতে পারে। সেক্ষেত্রে সে বেঁচে গেল, যাকে এই কলটি ফরওয়ার্ড করা হবে সে মারা যাবে। এবার বাকি 3 জন তোমোকার কাছে আসে এবং তাকে অনুরোধ করে বলে সে যেন তাদেরকে কলটা ফরওয়ার্ড না করে, কারণ তারা সবাই তো বন্ধু, তাই না? তবে তোমোকা রেগে গিয়ে বলে, তাহলে তোমরাই বলো আমি কাকে ফরওয়ার্ড করব। এই সময় তাদের মধ্যে থেকে মিজু নামের একটা মেয়ে জানায়, তুমি যখন নিজেই জানো না কাকে ফরওয়ার্ড করবে তাহলে তোমার উচিত মরেই যাওয়া। এরপর তারা সবাই মিলে তোমোকার কাছ থেকে তার ফোনটা কেড়ে নেওয়ার চেষ্টা করে। তবে এই ফাঁকে তোমোকা সেই কলটা মিজুকে ফরওয়ার্ড করে দেয়। আর তখনই মিজুর মোবাইল ফোনে সেই রিংটংটা বেজে ওঠে এবং একটি অশরীরী শক্তি এসে মুহূর্তের মধ্যেই তাকে টেনে বিছানায় নিচে নিয়ে গিয়ে নৃশংসভাবে শেষ করে দেয়। বাকি 3 জন প্রচন্ড আতঙ্ক নিয়ে সেই দৃশ্য দেখতে থাকে। পরদিন সকাল হতেই তারা হোটেলের লবিতে এসে হাজির হয় এবং মিজুর সাথে ঘটে যাওয়া ব্যাপারটা নিয়ে আলোচনা করে। তারা মিজুর ফোনটা হাতে নিয়ে সেই মেসেজটা ওপেন করতেই দেখে সেখানে ফরওয়ার্ড করার কোনো অপশনই নেই। তার মানে কেউ যদি ফরওয়ার্ড করা মেসেজ পায় তাহলে সে আর অন্য কাউকে সেটা ফরওয়ার্ড করতে পারবে না। তাই মিজুও তোমোকার কাছ থেকে ফরওয়ার্ড মেসেজ পাওয়ার সাথে সাথেই মারা গেছে। একটু পরে প্রফেসর কিবে সেখানে চলে আসে এবং তাদের সবাইকে শান্ত থাকার পরামর্শ দেয়। তিনি জানান এখন পর্যন্ত যে 3 জন মারা গেছে সেটা নিছকই দুর্ঘটনা। তিনি ফোন কলের এইসব আজগুবি ব্যাপার বিশ্বাস করতে একেবারেই বারণ করে দেন। তারপর একটা প্লাস্টিকের ব্যাগে করে সবার মোবাইল ফোন জমা নিয়ে নেন, যাতে আপাতত বিষয়টা ঠান্ডা থাকে। এদিকে এমিলি তার কোরিয়ান ফ্রেন্ড উশিরোর সাথে দেখা করে এবং তাকে ফোন কলের ব্যাপারটা জানায়। তখন উশিরো বলে সে এর আগেও এমন একটা ফোন কলের ঘটনা সম্পর্কে কারো কাছে শুনেছে। উশিরো তখন বলে অনেকদিন আগে সে একটা মিউজিশিয়ানের সাথে পরিচিত হয় যার গার্লফ্রেন্ড রহস্যময়ভাবে ফোন কলের মাধ্যমে মারা গেছে। আর সেই ঘটনার পর থেকে লোকটা এতটাই হতাশাগ্রস্ত হয়ে যায় যে ফোন কলের আতঙ্কে তার শ্রবণ শক্তি পর্যন্ত নষ্ট হয়ে যায়। এরপর সে ইন্টারনেট ঘেটে মিয়ুকো নামে সেই মেয়েটির ব্যাপারেও তাকে জানায়। এই সময় এমিলির ফোনে আসুকার কল আসে। তবে আসুকার গলার স্বর শুনে এমিলি খুবই অবাক হয়ে যায়। আর এখানে রিভিল হয় মুভির প্রথম টুইস্ট। মূলত প্যাম এবং আসুকা আসলে আলাদা কেউ নয়। আসুকাকেই তারা সবাই খেপানোর জন্য প্যাম বলে ডাকতো। তাই সেই রাতে দড়িতে ঝুলতে থাকা যে মেয়েটিকে দেখা যায় সেটা ছিল আসুকাই। তবে আসুকাকে সেদিন স্কুলের একজন কর্মচারী দেখতে পেয়ে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করে দেয়। মূল আসুকা এখনো হাসপাতালে কোমাতেই বেঁচে আছে। আর এখন যে আসুকা এমিলিকে কল করেছে সে আসল কোনো আসুকা নয়, হয়তো সে কোনো অশরীরী আত্মা যে আসুকার রূপ ধারণ করেছে। এই কারণে হঠাৎ করে আসুকার গলার স্বর শুনে এমিলি খুবই অবাক হয়ে যায়, কারণ স্কুলে আসুকা ছিল তার বেস্ট ফ্রেন্ডের মতো। তাই কে সত্যিকারের আসুকা আর কে ভুয়া আসুকা সেটা চিনতে তার অসুবিধা হয় না। এমিলি তখন জিজ্ঞাসা করে, সত্যি করে বলো তো তুমি কে? তবে অপর পাশ থেকে আসুকা তার কথার কোনো উত্তর না দিয়ে বলে, তোমার পাশে থাকা মারিকে ফোনটা দাও। মারি তখন খুবই ভয় পেয়ে যায়। সে ভয়ে ভয়ে জিজ্ঞেস করে, আমি তো কখনো তোমাকে বুলি করিনি, তাহলে আমাকে কেন টার্গেট করছো? আসুকা তখন জানায়, তুমি সরাসরি আমাকে বুলি না করলেও চুপচাপ সব দেখে গেছো, কখনো এর প্রতিবাদ করনি, উল্টো তাদের সাথে মিশে আমার উপর হাসাহাসি করেছো, তাই তুমিও সমান অপরাধী। মারি তখন ভয় পেয়ে সেখান থেকে পালাতে থাকে, কিন্তু এক সময় লক্ষ্য করে তার পেছনে এসে দাঁড়িয়েছে মিমিকো। বোঝা যায় এই পর্যন্ত সবাইকে আসুকা মারেনি, মেরেছে মিমিকো। আর যে মেয়েটা আসুকার চেহারা নিয়ে সবাইকে টার্গেট করেছে সে আসলে মিমিকোই ছিল। একটু পরে আমরা প্রফেসর কিবেকে আবারও দেখতে পাই। তিনি সবার মোবাইল ফোন জোর করে জমা নিয়ে লিফটে নিচে নামছিলেন। এই সময় পাশে থাকা ফিমেল টিচার তার এমন কঠোর আচরণের সমালোচনা করলে তিনি জানান, আপনি আসলে একটু বেশি সহজ সরল, তাই আপনি আসল ব্যাপারটাই বুঝতে পারছেন না। স্টুডেন্টদের সবার মোবাইলে আমাদের দুজনের নাম্বারও কিন্তু সেভ করা আছে,
তাই কোনোভাবে তারা যদি সেই কল আমাদেরকেই ফরওয়ার্ড করে দেয় তাহলে আমরাও কিন্তু বাকিদের মতোই মারা পড়ব। এই জন্য নিজেদেরকে বাঁচাতে হলো স্টুডেন্টদের ফোনগুলো আমাদের সিজ করতেই হবে। তবে প্রফেসর কিবের এত বুদ্ধি অবশ্য তেমন কোনো কাজেই আসে না। একটু পরেই তার ফোনে সেই কল আসে এবং সাথে সাথে মিমিকেও এসে তাকে লিফটেই শেষ করে দেয়। এদিকে চিৎকার শুনে সেখানে এসে স্টুডেন্টরা প্রফেসরকে এই অবস্থায় দেখে আরো বেশি প্যানিকড হয়ে যায়। তারপর দ্রুত যার যার মোবাইল ফেরত নেওয়ার জন্য তারা হুড়োহুড়ি শুরু করে দেয়। আর তখনই মুভির সবচাইতে ইন্টারেস্টিং ব্যাপারটা ঘটে। শিনিচি যাকে এতদিন ইচ্ছামতো বোলিং করা হয়েছিল এবার তার ফোনেই সেই কলটা বেজে ওঠে। আর সাথে সাথে বাকিরা মারাত্মক লেভেলের ভয় পেয়ে যায়, কারণ এতদিন তারা শিনিচির সাথে যে আচরণ করেছে তাতে শিনিচি নিশ্চিত এই কলটা তাদের কাউকে ফরওয়ার্ড করে দেবে। তাই তারা শিনিচিকে ধরবার জন্য উঠে পড়ে লাগে। তবে শিনিচিও অনেক কষ্টে নিজেকে বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে একটা রুমে গিয়ে ঢোকে। আর যতক্ষণ স্টুডেন্টরা তার কাছে গিয়ে পৌঁছায় ততক্ষণে সে কলটা অন্য একজনকে ফরওয়ার্ড করে দিয়েছে। এতদিন যারা তাকে কষ্ট দিয়েছে তাদের মুখের ওপরই শিনিচি পৈশাচিক আনন্দের হাসি হাসতে থাকে। আর তখনই ক্লাসের অন্যতম বুলি ছেলেটির মোবাইল ফোনটি বেজে ওঠে। তারপর অত্যন্ত ইউনিক এবং নৃশংসভাবে তার চ্যাপ্টারটিও ক্লোজ হয়ে যায়। পরের দৃশ্যে আমরা এমিলি আর উশিরোকে দেখতে পাই। এমিলি তাকে আশুকার ব্যাপারে সবকিছু খুলে বলে। সে জানায় স্কুলে আসার পর ছেলেগুলো সবার আগে তাকেই বুলি করত, কিন্তু আশুকা এসে তার প্রতিবাদ করে এবং তাকে ছেলেগুলোর হাত থেকে বাঁচায়। আর তারপর থেকেই ছেলেগুলো উল্টো আশুকাকেই তাদের টার্গেট বানায়, তাকে বিভিন্নভাবে হ্যারাস করতে থাকে। এমনকি আশুকাকে তারা প্যাম নামে একটা নিকনেমও দিয়ে দেয়। এমিলি তখন আফসোস করে বলে আশুকা তাকে এত সাহায্য করেছে অথচ সে আশুকার জন্য কিছুই করতে পারেনি। এই সময় উশিরো বলে হয়তো আশুরা তোমাকে এখনো পছন্দ করে, তাই এত স্টুডেন্ট থাকতেও সে তোমাকেই কল করেছে। তাই তুমি আশুরাকে ফোন করে তার কাছে ক্ষমা চাও, হয়তো সে তোমাকে ক্ষমা করে দিতেও পারে। এমিলি তখন আশুকাকে ফোন করে, কিন্তু এবার ভুয়া আশুকার বদলে আমরা হাসপাতালে বেডে শুয়ে থাকা আসল আশুকাকেই দেখতে পাই। সে এমিলির সব কথা শুনতে থাকে এবং একসময় আশুকার জ্ঞান ফিরে আসে এবং সে চোখ মেলে তাকায়। একটু পরে উশিরো একটা বুদ্ধি করে। সে বুঝতে পারে যে মিমিকো স্পিরিট বা আত্মা হয়তো আশুকার কম্পিউটারের সাথে কোনো না কোনোভাবে অ্যাটাচ হয়ে গেছে। তাই কোনোভাবে সেই কম্পিউটারের সংযোগকে ডিসরাপ্ট করা গেলে মিমিকোকেও শেষ করা যাবে। তাই তারা সবাই মিলে তখনই বিভিন্ন সাইবার ক্যাফেতে যায় এবং সেখানে থাকা সবাইকে আশুকার কম্পিউটারের ইমেল অ্যাড্রেসটি শেয়ার করে। তাদেরকে অনুরোধ করে বলে তারা যেন ইচ্ছামতো এই ইমেইলে বেশি বেশি মেইল পাঠায়, তাহলে অতিরিক্ত ইমেইলের চাপে ওই কম্পিউটারের লাইন ডিস্টার্ব হয়ে গেলে মিমিকো অন্য কাউকে আর কল করতে পারবে না। প্রথমে উশিরোর এই কথা তেমন কেউ পাত্তা না দিলেও তারা যখন মিমিকোর কাহিনী তাদেরকে জানায় তখন সবাই রাজি হয়। এভাবে মুহূর্তের মধ্যে পুরো কোরিয়ায় ব্যাপারটা ভাইরাল হয়ে যায়। সবাই তখন প্রতি সেকেন্ডে সেই ইমেইলে একের পর এক মেসেজ পাঠাতে থাকে। আর মেসেজ লাইন জ্যাম হয়ে থাকার কারণে মিমিকো কোনোভাবেই অন্য কাউকে কল করতে পারছিল না। এদিকে হাসপাতাল থেকে সুস্থ হয়ে আশুকা তার বাসায় ফেরে। সেখানে ঢুকতে সে কম্পিউটার স্ক্রিনে এমিলিকে দেখতে পায় এবং সাথে সাথেই তাকে ফোন করে। এমিলি তার কণ্ঠস্বর শুনে খুবই খুশি হয়। তবে আশুকা জানায় সে যখন হাসপাতালে ছিল তখন তার মনে হচ্ছিল তার স্পিরিট এই রুমেই বন্দি অবস্থায় ছিল, এমনকি সেই স্পিরিট একের পর এক মানুষকেও হত্যা করেছে। তাই সবকিছুর জন্য আশুকা নিজেকে দায়ী করতে থাকে। কিন্তু এমিলি তাকে আশ্বস্ত করে বলে এতে তোমার কোনো দোষ নেই, তোমার উপর মিমিকোর অভিশপ্ত আত্মা ভর করেই এই সব করেছে। তবে হঠাৎই সেখানে অদ্ভুত কিছু একটা শক্তি এসে প্রবেশ করে এবং তারা দুজনেই জ্ঞান হারায়। আর জ্ঞান ফিরতেই তারা নিজেদেরকে একটা ক্লাসরুমে আবিষ্কার করে। সেই সময় পেছনে ফিরতে আশুকা মিমিকোকে দেখতে পায়। তবে মিমিকো তখন আগে সেই পাওয়ারফুল মিমিকো নেই। তাকে দেখে মনে হচ্ছিল সে তার শক্তি হারিয়ে ক্রমশ দুর্বল হয়ে যাচ্ছে। আশুকার তখন মিমিকোকে দেখে খারাপ লাগে। সে কাছে গিয়ে তার কাঁধে হাত রাখে। তারপর একসাথে সে ক্লাসরুম থেকে বেরিয়ে আসে। আর সেই সময় পেছন থেকে এমিলি তাদেরকে দেখতে পেয়ে একটা ডাক দেয়, কিন্তু আশুকা তাকে ইগনোর করে। সে এক নজরে মিমিকোর দিকে তাকিয়ে থাকে। মিমিকো তখন ক্রমাগত কাশছিল আর অনেক দুর্বল হয়ে পড়ছিল। আশুকার মধ্যে তখন আবার তার ক্লাসমেটদেরকে মেরে ফেলার জন্য অপরাধ বোধ কাজ করতে থাকে। সে সিদ্ধান্ত নেয় মিমিকোর সাথে সেও এই পৃথিবী ছেড়ে অন্য জগতে চলে যাবে। এই সময় এমিলি তাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করলেও কোনো লাভ হয় না। আর তখনই সেই রিংটংটা আবারও বেজে ওঠে।
আর এবার সেটা বাজে এমিলির মোবাইলে। এবার আশুকাও ভয় পেয়ে যায়। সে এমিলিকে বলে কলটা তার নাম্বারে ফরওয়ার্ড করে দিতে, কারণ তার মতো পাপী পৃথিবী থেকে চলে গেলে কারো কোনো অসুবিধা হবে না। কিন্তু এমিলি সেই কথায় একেবারেই কান দেয় না। আশুকা তার জন্য কত কষ্ট পেয়েছে, তাই প্রতিদান হিসেবে সে নিজেকে মিমিকোর কাছে স্যাক্রিফাইস করার সিদ্ধান্ত নেয়। সে মিমিকোকে অনুরোধ করে বলে, প্লিজ আমাকে মেরে ফেলো, কিন্তু একটাই অনুরোধ, এইটাই যেন তোমার শেষ অভিশাপ হয়। আমাকে মেরেই তুমি তোমার অভিশাপটা চিরদিনের জন্য শেষ করে দাও। মিমিকো চুপচাপ তার কথা শোনে। তারপর সেই লাল রঙের লজেন্সটা বের করে এমিলির হাতে দেয়। এমিলিও ধীরে ধীরে সেটা নিজের মুখে পুরে নেয়। আর একই সাথে ক্রমাগত ইমেইলে সেই মেসেজ লাইনটি জ্যাম হয়ে গিয়ে মিমিকো তার সব শক্তি হারায় এবং ফাইনালি সে নিজেও শেষ হয়ে যায়। একটু পরে জ্ঞান ফিরতে আমরা দেখতে পাই এমিলি তখনও কোরিয়াতেই আছে এবং তার পাশে বসে আছে উশিরো। তবে এমিলি বুঝতে পারে না সে এখনো কিভাবে বেঁচে আছে। তাহলে কি মিমিকো শেষ হয়ে যাওয়াতে তার অভিশাপটাও আর কার্যকর হয়নি? সে আর কিছু ভাবার আগেই উশিরো তাকে নিয়ে বাইরে বেরিয়ে আসে। তারপর এমিলির কাছ থেকে বিদায় নিয়ে সে বের হওয়ার সময় এমিলি তাকে জিজ্ঞাসা করে, তুমি বলেছিলে একজন মিউজিশিয়ান ছিল যে নিজের গার্লফ্রেন্ডকে বাঁচাতে না পেরে তার শ্রবণ শক্তি হারিয়ে ফেলেছিল। সত্যি করে বলো তো, তুমি কি সেই মিউজিশিয়ান? উশিরো তার কথার কোনো উত্তর না দিয়ে একটা হাসি দেয়। তারপর তাকে বিদায় জানিয়ে হোটেলের লবি থেকে বের হয়ে আসে। তখন এমিলি দেখে তার পকেটে মোবাইল ফোনটা নেই। হঠাৎই একটা অজানা আশঙ্কায় তার চোখ বড় হয়ে যায়। সে হোটেল থেকে বের হওয়ার চেষ্টা করে দেখে দরজাটা পুরোপুরি আটকে গেছে। অনেক চেষ্টাতেও সেটা খুলছে না। সে চিৎকার করে উশিরোকে ডাকতে থাকে, তবে উশিরো তার ডাকের কোনো সাড়া দেয় না। সে একইভাবে হাঁটতে থাকে। আর তখনই উশিরোর মোবাইলে বেজে ওঠে সেই রিংটংটা, সেই অভিশপ্ত রিংটংটা। এমিলি এবার বুঝতে পারে কেন মিমিকোকে কথা দেওয়ার পরও সে মারা যায়নি। মূলত তাকে বাঁচাতে গিয়ে উশিরো সেই কলটা তার নিজের মোবাইলেই ফরওয়ার্ড করে নিয়েছিল। এমিলি চিৎকার করে তাকে থামানোর চেষ্টা করে, বলে এই সবকিছুর সাথে তোমার কোনো সম্পর্ক নেই, তুমি প্লিজ কলটা রিসিভ করো না। কিন্তু উশিরো তার সিদ্ধান্তে অটল থাকে। তার গার্লফ্রেন্ডকে বাঁচাতে না পারা সেই আক্ষেপ নিয়ে সে কোনোভাবে বেঁচে থাকতে চায় না। তাই মিমিকোর শেষ অভিশাপটা সে নিজের উপরে নিতে চায়। উশিরোকে আর বেশিক্ষণ অপেক্ষা করতে হয় না। একটু পরে তার উপর সেই অভিশাপটা শেষবারের মতো প্রয়োগ হতে থাকে। আর দেখতে দেখতেই সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। তারপর তার মুখ থেকে বের হয়ে আসে সেই লাল লজেন্সটি, আর মিমিকোর অভিশাপটাও তার সাথে পুরোপুরি শেষ হয়ে যায়। মূলত মিমিকো ছিল এমন একটি অভিশপ্ত চরিত্র যে তার নিজের মতোই অসহায় কাউকে খুঁজে বেড়াতো। তারপর সেই মানুষটার উপর ভর করে সে প্যারাসাইটের মতো নিজের অভিশপ্ত ইচ্ছা পূরণ করত। এই কারণে পুরো সিরিজ জুড়ে সে এমন মানুষদেরকেই খুঁজে নিয়েছে যারা ছিল ব্যক্তিগত জীবনে অন্যায় এবং অত্যাচারের শিকার। তারপর সেই মানুষগুলোর ভেতরে থাকা তীব্র রাগকে মিমিকো নিজের ফিউল হিসেবে ব্যবহার করত। তো ভিউয়ার্স, এটাই ছিল মিসড কল সিরিজের তৃতীয় এবং সর্বশেষ পার্টের সম্পূর্ণ স্টোরি। অনেক জনপ্রিয় কাল্ট ক্লাসিক এই মুভি সিরিজের প্রত্যেকটা পার্টই ছিল ইন্টারেস্টিং। আশা করি আপনাদেরও এই সিরিজটি ভালো লেগেছে। যারা এতদিন ধরে এই সিরিজের অপেক্ষায় ছিলেন তাদেরকে আবারও অনেক অনেক ধন্যবাদ। আশা করি ভিডিওটা আপনাদের এক্সপেকটেশন পূরণ করতে পেরেছে। যদি তাই হয় তাহলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।